ভারতের নজিরবিহীন বিক্ষোভ এবং নরেন্দ্র মোদীর তড়িঘড়ি করে সংসদ এলাকা ত্যাগের দৃশ্য এক নতুন জল্পনার জন্ম দিয়েছে। অনেকের মনেই প্রশ্ন ঘুরছে, তবে কি হাসিনার মতোই ক্ষমতা ছেড়ে পালাতে হবে মোদীকেও? কারণ সোমবার যেভাবে তিনি সংসদ এলাকা ছেড়েছেন তাতেই এই জল্পনা আরও ডালপালা মেলেছে। সংসদ ভবন অভিযানের পরদিনও ককরোচ জনতা পার্টির ডাকে উত্তাল দিল্লির যন্তর মন্তর। সোমবার রণক্ষেত্রের পর আজ সকাল থেকেও সেখানে থমথমে পরিবেশ। আজ সকালে আন্দোলন স্থলে নতুন করে গোলমাল ও হামলার অভিযোগ উঠেছে, যার পর পুলিশের তরফ থেকে কিছু সময়ের জন্য প্রবেশের সমস্ত পথ বন্ধ করে দেওয়া হয়। কিন্তু নিষেধাজ্ঞা সত্ত্বেও এখনো হাজার হাজার মানুষ ও শিক্ষার্থী সেখানে অবস্থান করছেন। 12 साल के बच्चों का सर फोड़ रही है लोग। एक धर्मेंद्र प्रधान जिसके ऊपर ऑलरेडी 20 से ज्यादा बच्चों का खून है, उसको बचाने के लिए और बच्चों का खून बहा रही है। বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থানে ঠিক যেই দৃশ্যপট তৈরি হয়েছিল, দিল্লিতে ঠিক একই দৃশ্যের অবতারণা ঘটছে তেলাপোকাদের আন্দোলনে। বাংলাদেশের ছাত্রদের উপর পুলিশি দমনপীড়ন যেমন হয়েছে, ঠিক তেমন ঘটনাই ঘটছে দিল্লিতেও। ছাত্রদের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে নরেন্দ্র মোদীর পুলিশ বাহিনী, বন্ধ করে দিচ্ছে ইন্টারনেট সেবাও। কিন্তু কিছুতেই ছাত্রদের টলাতে পারছে না সরকার কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশের লাঠিচার্জ কিংবা কাঁদানে গ্যাসেও নড়চড় নেই তাদের, চলছে তুমুল ধরপাকড়। পার্লামেন্ট অভিমুখে ককরোচ জনতা পার্টির পদযাত্রাকে কেন্দ্র করে উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লি। পুলিশের অনুমতি না থাকা সত্ত্বেও সোমবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় জড়ো হতে থাকেন হাজারো আন্দোলনকারী। এক পর্যায়ে বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে রাজপথ, সৃষ্টি হয় চরম উত্তেজনা। নেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে উত্তাল ভারতের রাজধানী দিল্লি। হাজার হাজার ক্ষুব্ধ শিক্ষার্থীর ঢল পৌঁছে গেছে খোদ সংসদ ভবনের দোরগোড়ায়। মাঠে নেমে এসেছেন হাজার হাজার তরুণ। ঝিরিঝিরি বৃষ্টি কিংবা পুলিশের বেধড়ক লাঠিপেটা কোনো কিছু দমাতে পারছে না এই আন্দোলনকারীদের। সিজেপি প্রতিনিধিরা তাদের 3 দফা দাবি লিখিত আকারে জমা দেন। তবে এই আলোচনার কোনো নেতিবাচক দিকের দেখা মেলেনি বলে জানায় সিজেপির প্রতিনিধি দল। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঙ্কার দেন তারা। वेस्ट ऑफ टाइम 5 घंटे में बिठा के रखा, कुछ जवाब नहीं आया। অন্যদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন অনশনরত পরিবেশকর্মী ও আন্দোলনকারী সোনম ওয়াংচু। যন্তর মন্তরে থমথমে পরিস্থিতি বজায় থাকায় রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সংসদের ভেতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতেই বাইরে তুল কালাম কাণ্ড। উদ্ভূত পরিস্থিতিতে উত্তেজিত তেলাপোকাদের সামনে পড়ে এক পর্যায়ে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে সংসদ ভবন থেকে তড়িঘড়ি করে বেরিয়ে যায় প্রধানমন্ত্রীর গাড়িবহর। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি ব্রেকিং নিউজে আপনাকে স্বাগতম। দেশ ও প্রবাস থেকে যে বা যারা আজকের এই তথ্যবহুল আলোচনা সমৃদ্ধ ভিডিওটিতে ক্লিক করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে এমন কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো যা আপনারা শুনলে বা দেখলে অবাক হয়ে যাবেন। আপনাদের গা শিউরে উঠবে, চোখ কপালে উঠতে বাধ্য হবে। তো বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন পুরো ভিডিওটি দেখে আসুন। দর্শক, আমাদের আজকের পর্যালোচনার বিষয় হচ্ছে দিল্লির মসনদে ট্রাক্টর হামলা, বাধ্য হয়ে যা করলেন নরেন্দ্র মোদী। গুরুত্বপূর্ণ খবর, আপনাদের মতামত থাকলে ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন। আপনারা ভারতের এই মুহূর্তের পরিস্থিতি সবাই জানেন কি হচ্ছে। ককরোচ পার্টির তরুণরা সমবেত হচ্ছেন দিল্লিতে। যদিও গতকালকের আন্দোলনের পর কৌশলগতভাবে তারা কর্মসূচি দিয়ে খানিকটা পিছিয়েছেন মনে করা হচ্ছে, কিন্তু গোয়েন্দা তথ্যগুলো শুনলে চমকে উঠবেন। গোয়েন্দারা বলছেন যে পুরো দিল্লিকে ঘিরে ফেলার ছক তৈরি করেছে তরুণরা, যারা ককরোচ জনতা পার্টির এই আন্দোলনে সমর্থন দিচ্ছেন। এর বাইরে নদীর জন্য গলার কাটা হিসেবে উপস্থিত হয়েছেন পাঞ্জাবের কৃষকরা। সবচেয়ে ব্যতিক্রম বিষয় হচ্ছে যে তারা এই আন্দোলনে ট্রাক্টর নিয়ে জড়ো হচ্ছেন। ট্রাক্টর নিয়েই তারা দিল্লিতে মোদীর কার্যালয়ের সামনে আসতে চান অথবা সংসদ ভবনের সামনে দাঁড়াতে চান। এটা একটা অভিনব প্রতিবাদ বলা যায়। হাজার হাজার ট্রাক্টর নিয়ে পাঞ্জাব থেকে তারা রওনা হয়েছে, কিন্তু পথির মধ্যে তাদের বাধা দেওয়া হয়েছে। তো প্রিয় দর্শক, সামগ্রিকভাবে এখনকার পরিস্থিতি আমি আপনাদেরকে জানাতে চাই। দুটো বিষয়, একটা হলো তরুণ মানে জেনজিদের আন্দোলন, যেটা ককরোচ পার্টির ব্যানারে হচ্ছে, আর অন্যটি হচ্ছে কৃষকদের আন্দোলন। দুটো আন্দোলন এখন এক মোহনায় উপস্থিত হতে চলেছে। কৃষকরা কি জন্য আন্দোলন করছেন? প্রস্তাবিত ভারত মার্কিন বাণিজ্য চুক্তির বিরুদ্ধে মহাসমাবেশে অংশ নিতে দিল্লি অভিমুখে যাত্রা করেছেন ভারতের শত শত কৃষক। পাঞ্জাব থেকে যাত্রা করা এসব কৃষককে হরিয়ানায় প্রবেশ মুখে শম্ভু সীমান্তে আটকে দিয়েছে পুলিশ, কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত তারা সেখানেই অবস্থান গ্রহণ করে দাবি উচ্চারিত করছে। মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এইসব তথ্য আমরা পেয়েছি। প্রতিবেদনে বলা হচ্ছে যে পাঞ্জাব হরিয়ানা সীমান্তে ব্যারিকেড দেওয়ার এই ঘটনা 2024 সালের ফেব্রুয়ারির দিল্লি চলো 2 আন্দোলনের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। সে সময় কৃষকদের রাজধানীতে প্রবেশ ঠেকাতে কংক্রিটের ব্লক
লোহার পেরেক এবং কয়েক স্তরের ব্যারিকেড দিয়ে সীমান্তটিকে দুর্গে পরিণত করা হয়েছিল। দর্শক, এনডিটিভি জানাচ্ছে যে যাতায়াতের সুযোগ না পেয়ে কৃষকেরা শম্ভু সীমান্তে সমাবেশ করেন। এই সময় তারা দিল্লিতে সমাবেশ করার গণতান্ত্রিক অধিকার দমনের জন্য হরিয়ানা ও পাঞ্জাব উভয় সরকারকে অভিযুক্ত করেন। বিকেইউ শহীদ ভগৎ সিং এর নেতা তেজভীর সিং অভিযোগ করেন হরিয়ানা পুলিশ পাঞ্জাবের ভূখণ্ডের ভেতরে ব্যারিকেড তৈরি করেছে। পাঞ্জাব সরকার এই ভূমিকার প্রতিহত না করে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে যে পাঞ্জাবের কনভয়গুলো থামিয়ে দেওয়া হলেও আম্বালা, কুরুক্ষেত্র এবং পার্শ্ববর্তী জেলাসহ হরিয়ানায় কৃষকরা দিল্লির উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখেন। শুধুমাত্র আমরা খবর পেয়েছি যে একটি পথকে বন্ধ করা হয়েছে, কিন্তু পাঞ্জাব, হরিয়ানা রাজ্যের অন্যান্য যেসব পথ আছে দিল্লি অভিমুখী, সেখানে কিন্তু হাজার হাজার ট্রাক্টরের এই মার্চ আমরা দেখতে পাচ্ছি। দেশ বাঁচাও মোর্চার ব্যানারে আয়োজিত মহাসমাবেশে কেন্দ্রের কাছে প্রস্তাবিত ভারত মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবি জানাতে পাঞ্জাব, হরিয়ানা ও হিমাচল প্রদেশের কৃষক সংগঠনগুলো একত্রিত হয়েছে। কিষাণ মজদুর সংগ্রাম কমিটির নেতা সাওয়ান সিং পান্থের বলেন, শম্ভু সীমান্তে থামার আগে কেএমএসসি, কিষাণ মজদুর মোর্চা, আজাদ কিষাণ মোর্চা এবং বিকেইউ একতা সংগ্রামের বহরগুলো রাজধানী অভিমুখে রওনা দিয়েছে। পান্থের বলেন, প্রস্তাবিত চুক্তিটি একটি প্রচলিত বাণিজ্য চুক্তির চেয়েও অনেক বেশি। এটি কৃষি, দুগ্ধ, শিল্প, ডিজিটাল বাণিজ্য, ই কমার্স, বিনিয়োগ, সরকারি ক্রয়, মেধাস্বত্ব অধিকার এবং সেবা খাতের মতো বিষয়ে আলোচনার পথ খুলে দিতে পারে। কৃষক নেতারা বলছেন যে পূর্ববর্তী মার্কিন বাণিজ্য চুক্তির আওতায় সয়াবিন, ভুট্টা, তুলা, ইথানল, আপেল, বাদাম, দুগ্ধজাত পণ্য, পোলট্রি ও মৎস্যপণ্যের মতো খাতে কম শুল্ক ও বিধিনিষেধ শিথিলের মাধ্যমে ভারতের কৃষি ও দুগ্ধ বাজারে আরো গভীর প্রবেশাধিকারের জন্য ধারাবাহিকভাবে আহ্বান জানানো হয়েছে। তারা বলছেন, ভর্তুকি প্রাপ্ত মার্কিন কৃষি ও দুগ্ধজাত পণ্যের জন্য ভারতের বাজার উন্মুক্ত করে দিলে লাখ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক ভারতীয় কৃষক প্রতিযোগিতায় টিকতে পারবেন না। তারা আলোচনাকে ঘিরে স্বচ্ছতার অভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। অভিযোগ করেছেন, প্রস্তাবিত চুক্তির গুরুত্বপূর্ণ বিবরণ জনসম্মুখে প্রকাশ করা হয়নি। সংগঠনগুলো বলছে, ভারতের শুধু দুগ্ধ খাতই প্রায় 8 কোটি গ্রামীণ পরিবারের জীবিকার উৎস। এ খাতে যে কোনো বিরূপ প্রভাব সমগ্র গ্রামীণ অর্থনীতিতে ছড়িয়ে পড়বে। এতে দুগ্ধ উৎপাদনকারী, ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষিভিত্তিক শিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকারী এবং ক্ষুদ্র উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন। দেশ বাঁচাও মোর্চা প্রস্তাবিত ভারত মার্কিন বাণিজ্য চুক্তি সংক্রান্ত সব নথি অবিলম্বে জনসম্মুখে প্রকাশ করার আহ্বানও জানিয়েছেন। প্রিয় দর্শক, একদিকে জেনজি মানে ককরোচ পার্টির সমর্থিত তরুণরা, এমনকি এখানে সাধারণ মানুষও যুক্ত হয়েছেন, আর অন্যদিকে কৃষকরা। এই দ্বিমুখী আন্দোলনের কারণে এই মুহূর্তে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে নয়াদিল্লিতে। তো এই পরিস্থিতিতে বাধ্য হয়ে গতকালই নমনীয় অবস্থা প্রদর্শন করেছে বিজেপি সরকার। আজকের লেটেস্ট খবর হচ্ছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিতর্কিত নিট বা NEET ইউজি 2026 প্রশ্ন ফাঁসের ঘটনায় সরকার শিক্ষার্থীদের পাশে রয়েছেন। দেখুন, সুর বদলে গেছে নরেন্দ্র মোদী। একই সঙ্গে পরীক্ষায় অনিয়মে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, প্রশ্ন ফাঁস একটি জাতীয় উদ্বেগের বিষয় এবং এটি মোকাবেলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নরেন্দ্র মোদী আরো বলেছেন যে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে কঠোর সুরক্ষা ব্যবস্থা নেওয়া হবে। জবাবদিহিতা নিশ্চিত করতে দায়ীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সেরা আইনজীবীদের যুক্ত করারও নির্দেশ দিয়েছেন। আজকেই এনডিএ সংসদীয় দলের মঙ্গল মিলন বৈঠকে বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিক্ষা, মুক্ত বাণিজ্য চুক্তির কৃষকদের কল্যাণ এবং দেশের সাম্প্রতিক বিভিন্ন অর্জন নিয়ে তিনি কথা বলেন। পরে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। রিজিজু বলেন, প্রশ্নফাঁসের অভিযোগ সামনে আসার পরই সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে। তিনি বলেন, এই ঘটনায় 13 জনকে কারাগারে পাঠানো হয়েছে এবং শিক্ষার্থীদের শিক্ষা জীবন যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য দ্রুত পুনঃপরীক্ষার আয়োজন করা হচ্ছে। রিজিজু জানান, মোদী জোর দিয়ে বলেছেন, প্রশ্ন ফাঁসকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করা উচিত নয়। দেশের যে কোনো প্রান্তে এ ধরনের অপরাধ নির্মূল এবং রাজ্য সরকারকে একযোগে কাজ করতে সহযোগিতা করতে হবে। মোদীর উদ্ধৃতি দিয়ে রিজিজু আরো বলেন, দেশের কোথাও প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত কেউ যেন আইনের হাত থেকে রেহাই না পায় তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি পুনর্ব্যক্ত করেন, দেশের তরুণদের ভবিষ্যৎ কোনোভাবেই ঝুঁকির মুখে ফেলা যাবে না। তবে এইসব কথাই কি আসলে চিড়ে ভিজবে? কারণ দেখুন, তরুণদের রক্তাক্ত করা হয়েছে গত কয়েকদিনের আন্দোলনে। ব্যাপক হামলা হয়েছে সমাবেশগুলোতে, তরুণদেরকে দাঁড়াতে দেওয়া হয়নি। মুহুর্মুহু টিয়ার শেল, কাঁদানো গ্যাস, এরপর আক্রমণ। এইসব আক্রমণে অনেকে আহত হয়েছেন। দেখুন, আহতদের দিল্লির বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদেরকে দেখতে ইতোমধ্যে হাসপাতালগুলোতে গিয়েছেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। এছাড়াও সমগ্র ভারত জুড়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতা কর্মীরা এইসব হাসপাতালের সামনে ভিড় জমাচ্ছেন এবং প্রতিবাদ করছেন। বিপুল সংখ্যক তরুণের উপস্থিতি ঘটছে, আপনারা দেখতেই পাচ্ছেন। অভিজিৎ দীপকে এই আন্দোলনের পুরোভাগে রয়েছেন। তাকে গ্রেফতার করার একটা চক্রান্ত হচ্ছিল বলে ককরোচ পার্টির তরফ থেকে জানানো হয়। তবে শেষ পর্যন্ত তিনি গ্রেফতার এড়াতে পেরেছেন। তিনি এখন আত্মগোপনে আছেন বলেও কেউ কেউ
তথ্য দিচ্ছেন। তবে আমরা জেনেছি যে সকালের দিকে তিনি একটি প্রেস ব্রিফিং করেছেন, যে প্রেস ব্রিফিং এর ছবি আমি দেখাচ্ছি। সেই প্রেস ব্রিফিং এ স্পষ্টভাবে বলেছেন যে অধিকার আদায় না হওয়া পর্যন্ত তারা পিছপা হবে না। তো 4টি দাবি দেওয়া হয়েছিল, আর সোনম ওয়াংচুকের 2টো দাবি। এই 4, 2, 6টি দাবি যদি নরেন্দ্র মোদী সরকার মেনে নেয় তাহলে আপাতত আন্দোলনকে প্রত্যাহার করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাহুল গান্ধীর তরফ থেকে নরেন্দ্র মোদীকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে ছাত্র জনতার উপর যে ন্যাক্কারজনক লাঠি চার্জ, সেটাকে খুবই নেতিবাচকভাবে দেখছেন রাহুল গান্ধী। তিনি বলেছেন যে ন্যায্য অধিকার আদায় করতে গিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সাধারণ মানুষ রাজপথে নামবেই, কিন্তু সেই আন্দোলনকে ঠেকিয়ে দেওয়ার জন্য নরেন্দ্র মোদী সরকার যে পথ এবং পন্থা অবলম্বন করেছেন এটা অবশ্যই গণতন্ত্র বিরোধী। পুরো ঘটনাকে তিনি নেতিবাচক হিসেবে দেখছেন এবং অবিলম্বে বিজেপি সরকারের শিক্ষামন্ত্রীকে পদত্যাগের পাশাপাশি নরেন্দ্র মোদীকে ক্ষমা চাওয়ারও আহ্বান জানিয়েছেন। তো প্রিয় দর্শক, আন্দোলন কিন্তু আরো চাঙ্গা হচ্ছে। দেখুন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে ইতোমধ্যে একটি বৈঠকও করেছে ককরোচ পার্টির নেতারা। তো এই বৈঠকে তিনি আশ্বাস দিয়েছেন যে অবিলম্বে উদ্যোগ গ্রহণ করা হবে, কিন্তু শিক্ষামন্ত্রীর ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। যাই হোক, ভারতীয় গণমাধ্যমে ডিকে সিং নামে একজন অ্যানালাইস্ট একটা লেখা লিখেছেন, তার চুম্বক অংশ দিয়ে আজকের আলোচনা শেষ করব। তিনি লিখেছেন 2016 সালের ছবি সুলতানে, 2016 সালের ছবি মানে সিনেমা সুলতানে অনুষ্কা শর্মার চরিত্রটি তার কুস্তিগির স্বামী সুলতানকে এক তীব্র ধমক দিয়েছিল। সে বলেছিল, আমি তোকে সম্মান অর্জন করতে বলেছিলাম আর তুই অর্জন করে এনেছিস অহংকার। আজকের ভারতে অনেকেই হয়তো এই সংলাপের সঙ্গে নিজেদের মিল খুঁজে পাবেন। সোমবার রাষ্ট্রশক্তির কড়া প্রদর্শনে সেই অহংকার দেখা গেল। হাজার হাজার তরুণ তরুণী চিকিৎসা প্রবেশিকা পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে যে প্রসেশন করেছেন তার উপর হামলা হয়েছে। পুলিশ লাঠিচার্জ করলো, কাঁদানে গ্যাস ছুড়লো যাতে তারা সংসদের কাছে পৌঁছতে না পারে। এরই মধ্যে 3 সপ্তাহ ধরে অনশনে থাকা সমাজকর্মী সোনম ওয়াংচুককে জোর করে সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেছেন। তিনি নিজেও মিছিলে যোগ দিতে পারেননি, কারণ তার ভাষ্য মতে তাকে বেআইনিভাবে আটক করে রাখা হয়েছে। বিশ্লেষক ডিকে সিং আরো লিখেন যে এইসব ঘটনার মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদ অধিবেশন শুরুর আগে তার নিয়মিত ভাষণ দিলেন, কিন্তু সংসদ থেকে কয়েকশো মিটার দূরে দেশের যুব সমাজের উপর যা ঘটছে তার উল্লেখও করলেন না তিনি, যেন তারা গুরুত্বহীন। বরং হায়দ্রাবাদের একটি সংস্থা রকেট উৎক্ষেপণের সাফল্যের প্রশংসা করতে গিয়ে তিনি বিরোধী নেতাকে কটাক্ষ করলেন, বললেন এই সাফল্য এসেছে 28 বছরের তরুণদের কাছ থেকে, 56 বছরের তরুণদের কাছ থেকে নয়। মোদীর মন্তব্যটি প্রসঙ্গবিহীন ছিল, কিন্তু সেই সময় যখন রাজধানীতে ছাত্রদের উপর রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ হচ্ছে তখন এই মন্তব্য অনেকের কাছে শক্তিশালী সরকারের অহমিকা বা অহংকার প্রদর্শনের ইঙ্গিত হিসেবেই ধরা পড়েছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এই ঘটনা তীব্র থেকে তীব্রতর হচ্ছে, আক্রোশ কিন্তু বাড়ছে। বলা হচ্ছে যে 13 থেকে 15 জনকে গ্রেফতার করা হয়েছে প্রশ্ন ফাঁসের ঘটনায়, কিন্তু মূল অভিযুক্ত হিসেবে তরুণরা বলছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়ের কথা। সেই বিষয়ে একেবারে নিশ্চুপ অবস্থা বিজেপি সরকারের। এখন দেখুন, বিজেপি সরকারের একটি পর্যালোচনা করা দরকার বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল এসব আন্দোলন থেকে, কারণ এইসব ছোট আন্দোলনই কিন্তু বারুদের মতো বিস্ফোরিত হয়ে সরকারের ক্ষমতাচ্যুতি ঘটিয়েছিল। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই ছিল আমাদের বিস্তারিত সংবাদ। যদি আপনাদের কাছে এই তথ্যগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটু শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।